আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আরেকটি পর্ব শুরু করছি। আপনারা জানেন যে আমাদের কথা নামে আমরা একটি অনুষ্ঠান করি, যে অনুষ্ঠানে আমরা এনিগমা মাল্টিমিডিয়া নামে আমরা একটি ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করতে যাচ্ছি। সেই ওটিটি প্ল্যাটফর্মে আমাদের সাথে সম্পৃক্ত যেসব ট্যালেন্টেড কর্মী বাহিনী আমাদের সাথে কাজ করছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এই পর্বগুলোতে। সো সেই রকমই আরেকটি পর্ব আমরা শুরু করতে যাচ্ছি, যেই পর্বে আমাদের সাথে রয়েছেন তানভীর আহমেদ। তানভীর আমাদের সাথে কাজ করছেন একজন প্রডিউসার হিসেবে, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, একজন রিসার্চার হিসেবে, এবং আসলে মানে একটা অর্গানাইজেশনে আমরা আসলে অনেক কিছুই করি। সো ইট ইজ এ মাল্টিটাস্কিং ইনফ্যাক্ট। সো তানভীর ইজ অলসো মাল্টিটাস্কার। সো ও আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে আছে। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। তানভীর, আপনার তো অনেক দিনের ক্যারিয়ার মিডিয়াতে, জি, টেলিভিশনে কাজ করেছেন। আসলে অভিজ্ঞতাটা জানতে চাই যে টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা কী রয়েছে? আসলে টেলিভিশনে আমি যখন শুরু করি 2005 সালে 5 এবং 6-এর দিকে, তখন বাংলাদেশের বেশ কয়েকটা চ্যানেল ছিল, 4-5টা। RTV থেকে আমার যাত্রাটা শুরু। সকালবেলা একটা প্রোগ্রাম শুরু হয়, সেই প্রোগ্রামের স্ক্রিপ্ট রাইটার এবং রিসার্চার হিসেবে আমি প্রথমে জয়েন করি। তার কিছুদিন পরে আমি বিভিন্ন প্রোগ্রামে অ্যাসিস্ট করতে থাকি। সেখানে কিছুদিন কাজ করার পরে তারপরে আমি নিউজের দিকে চলে যাই। নিউজে আমার যাত্রাটা শুরু করি অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে নিউজে। তার পরবর্তীতে যাত্রা আমি সর্বশেষ NTVতে কাজ করেছি। সেখানে আমি প্রাইম টাইম নিউজ বুলেটিন করতাম, বিভিন্ন লাইভ টক শো, আউটডোর ইভেন্ট। আমাদের যেমন বলতে হয় একটা বড় ইভেন্ট কেমন বাজেট চাই, সেখানে আমি কাজ করেছি লাইভ প্রডিউসার হিসাবে। এরকম অনেক কাজ করেছি। এছাড়াও আমি ফ্রিল্যান্সিংয়ে অনেক ডকুমেন্টারি, টিভি কমার্শিয়ালে কাজ করেছি। যদিও আমার ব্যাকগ্রাউন্ড পড়াশোনা ইকোনমিক্সে, অনার্স মাস্টার্স এবং মার্কেটিং MBA, তবু আমি মিডিয়া লাইনে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। কাজ করতে গিয়ে কোন ধরনের অবস্ট্রাগলগুলো ছিল যেগুলো আপনাকে প্রতিনিয়ত শিখতে হয়েছে, প্রতিনিয়ত ডেভেলপ করতে হয়েছে? সেই জায়গাগুলো কীরকম? দেখেন, আমরা যখন কাজ শুরু করি 2005 সালে, তখন কিন্তু কোনো শেখার কোনো ইনস্টিটিউট ছিল না। আমাদের শিক্ষাটা অনেকটা গুরুমুখী শিক্ষা। আমাদের সিনিয়রকে আমরা ফলো করতে হতো। তারা আমাদের যেভাবে গাইডলাইন করতেন, শর্ট ডিভিশন, লাইট, কালার, ফ্রেমিং, তো সেইভাবে আমরা ডে বাই ডে নিজেদেরকে ডেভেলপ করতাম। কোনো একটা কাজ ভুল করলে সেটা যাতে তার নেক্সট টাইম ভুল না হয়, সেইভাবে আমরা খেয়াল রাখতাম। ওইভাবেই আর কি পারফেকশন জায়গাটা আর কি নিজেদের তৈরি করতাম আর কি। তো এই যে একটা টেলিভিশন চ্যানেল থেকে আর একটা টেলিভিশন চ্যানেলে সুইচ করা, জি, হোয়াট ইজ দ্য রিজন? দেখেন, এক একটা চ্যানেল যখন শুরু করে, RTV যখন শুরু করে, তখন নতুন টেকনোলজি, নতুনভাবে, নতুন উদ্যমে আমরা অনেকেই কাজ করার সুযোগ পেয়েছি। কাজ করতে করতে এখানে একটা সময় পরবর্তীতে নানা রকম অবস্ট্রাগল থাকে। পরবর্তীতে একটা চ্যানেল সুইচ করার জন্য বিভিন্ন অফার থাকে, এটা আপনি জানেন। বিভিন্ন রকমের ফিনান্সিয়াল প্লাস অন্যান্য পোস্ট পজিশন, বিভিন্ন রকমের অফার থাকে, আরও সিনিয়রদের সাথে কাজ করার সুযোগ থাকে। সেই কারণে আসলে অন্যান্য চ্যানেলে বা অন্যান্য মাধ্যমে জাম্প করার একটা ইচ্ছা বা অভিপ্রায় থাকে। অ্যাজ এ প্রফেশনাল আপনার জায়গা থেকে আপনার ইন্টেনশনটা কী ছিল? RTV থেকে যখন কাজ করতাম, একই বিল্ডিংয়ে ছিল, তখন মনে হয়েছে যে না, NTVটা তখন ব্র্যান্ড চ্যানেল, ওখানে কাজ করতে ভালো। যখন অফার আসলো, তখন আরও ভালো অবস্থানে সুযোগ হলো, তখন আর কি আমি সেই অফারটা অ্যাকসেপ্ট করলাম। পরবর্তীতে যখন আমি NTV সুইচ করলাম, তখন মনে হলো যে না, টেলিভিশন অনেক দিন হলো, এখন আমি ফিল্ডটা দেখি বাইরের। তখন আমি বিভিন্ন বিজ্ঞাপন, ডকুমেন্টারি, বাইরের বিভিন্ন এগুলোর সাথে ইনভলভ হলাম। বাইরের যে এনভায়রনমেন্টটা, সেটাও আমি দেখলাম যে না, কী অবস্থা। তখন আমি বিভিন্ন আমার ক্লায়েন্ট, তাদের সাথে মিটিং করতাম, তাদের টেস্ট ফ্লেভারটা বোঝার চেষ্টা করতাম। তারা কী ধরনের TVC চাচ্ছে, কী ধরনের ডকুমেন্টারি চাচ্ছে, ডকুমেন্টারির মধ্যে মেসেজটা কী, এই বিষয়গুলো আমি আরও ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি। আপনার কোন ইন্টেনশন থেকে OTTতে আসার প্ল্যান? OTT দেখেন, সময়ের সাথে সাথে মানুষের টেস্ট যেমন চেঞ্জ হয়, একজন ভিউয়ার্স বা দর্শকেরও টেস্ট চেঞ্জ হয়। আগে আমরা সাদা কালো টেলিভিশন দেখতাম, পরবর্তীতে রঙিন টেলিভিশন আসছে। আগে একটা মাত্র চ্যানেল ছিল, BTV। এখন অলমোস্ট 35 বা 40-এর কাছাকাছি টিভি চ্যানেল। ডে বাই ডে মানুষের টেস্টটা চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে মানুষের টেস্ট চেঞ্জ হয়েছে। ইয়ং জেনারেশন একটু ফানি কিছু দেখতে চায়, আবার শিক্ষণীয় কিছু জিনিস দেখতে চায়। বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন টেস্ট। আগে যেটা ছিল, টেলিভিশনে যা দেখাতো তাই আমরা দেখতে বাধ্য থাকতাম। এখন কিন্তু তা না। এখন মানুষের কাছে অনেক অপশনস, অনেক প্ল্যাটফর্ম, যার যেটা ভালো লাগে সে সেটা দেখবে। সেই কৌতূহল থেকেই আসলে এই OTT প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা, আগ্রহ প্রকাশ করেছি আর কি। আপনার তো 18 বছরের এক্সপিরিয়েন্স অলমোস্ট, যদি আমি 2005 সালের কথা চিন্তা করি। জি জি।
এই 18 বছরের জার্নিতে আপনার কাছে কি মনে হয়েছে যে কেন আমরা টেলিভিশনের দর্শক হারালাম? এখন আমি যদি বলতে চাই তাহলে আসলে দোষটা অনেকটা আমাদের উপরই দায়টা চলে আসে। আমরা আসলে ভালো কন্টেন্ট, ভালো প্রোগ্রাম, ভালো নাটক অনেকাংশে দিতে পারি না। এখন বর্তমানে দেখা যায় অনেক ওটিটি প্ল্যাটফর্ম বলেন, ইউটিউব চ্যানেল বলেন বা টেলিভিশনই বলেন, নাটকের মান অনেক পড়ে গেছে। জাস্ট এখন ভিউ বাণিজ্য চলতেছে, যে একটা কন্টেন্ট দিল, একটা নাটক দিল, একটা কিছু দিল, সেটা কি পরিমাণ ভিউ হলো, 10 মিলিয়ন, 5 মিলিয়ন, হোয়াট এভার, কিন্তু দেখা গেছে এটা মান খুবই খারাপ। দর্শক দেখতেছে, ভিউ হচ্ছে, ওইভাবে আর কি করতেছে। সেই কারণে আমরা মানের দিকে খেয়াল না রেখে ভিউ বাণিজ্যের দিকে আগাচ্ছি। সেই কারণে অনেকটা আমরাই দায়ী আসলে, যে আমাদের দর্শকদেরকে আমরা ভালো মানের কাজ দিতে পারতেছি না। সস্তা মানের কিছু বিনোদনের জন্য, সাময়িক কিছু ভিউর জন্য নিম্নমানের কন্টেন্ট দিচ্ছি, নাটক দিচ্ছি, ওগুলি আর কি টার্গেট ফোকাস করতেছি। না, আমার একটা কন্টেন্ট বা নাটক এত ভিউ হয়েছে, ওকে, তার মানে এটা ঠিক আছে। কিন্তু মানের দিক দিয়ে বলবো যে সেই আগের মান নেই। আমাদের দেশের আগের যে নাটকের মান ছিল, এখনকার নাটক তার ধারে কাছে নেই। এখনকার মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে। জি। আগেকার ট্র্যাডিশনাল মার্কেটিং নেই। জি। এই যে ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং কি এই ধরনের নাটককে বুস্ট করা বা নাটককে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক বড় নিয়ামক হিসেবে কাজ করছে? মার্কেটিংয়ে যেহেতু MBA করেছি, আমি বিভিন্ন ক্লায়েন্টের কাছে আমি মিটিংও করেছি, তাদের টেস্টটাও দেখেছি। এখন তারাও অনেকটা প্রফেশনাল স্ট্র্যাটেজি হচ্ছে যে না, আমি ভিউর দিকে যাব, কোনটা কি হলো, মানটা তারা দেখে না। এখন কোনো একটা কিছু নিয়ে গেলে বিজ্ঞাপনের ক্ষেত্রে আর্টিস্ট কারা কারা কি করতেছে, সেখানে টিভিসি বা ডকুমেন্টারির সাবজেক্টটা কি, অ্যাকচুয়ালি লেসনটা কি, সেদিকে ফোকাস করতেছে না। অমুক 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 আর্টিস্ট আমার লাগবে। নাটকের ক্ষেত্রেও তারা আইডেন্টিফাই করে দেয়, মার্কেটিং টিম বলে দেয় যে আমার নাটকে এই আর্টিস্ট লাগবে, একে লাগবে, একে লাগবে। অনেকটা হয়ে গেছে মানে তাদের চাহিদা, ডিমান্ড ফুলফিল করা। একজন ডিরেক্টর বা একজন প্রডিউসার যে নিজে কিছু সৃষ্টি করবে, ঘুরে ফিরে আমরা কমার্শিয়াল হয়ে যাচ্ছি। তাহলে কি আমি বলবো যে একটা আব্দুল্লাহ আল মামুন অথবা একটা মামুনুর রশিদ বা একজন ভালো ডিরেক্টরের কথা যদি আমরা বলি, তাদের যে ক্রিয়েটিভিটি ছিল, জি। সেই ক্রিয়েটিভিটি এখনকার সময়ের ডিরেক্টরদের নেই, যেই কারণে কন্টেন্টের ভ্যালু তৈরি হচ্ছে না, যাতে করে আপনাকে এজেন্সির লোকজন ডিরেক্টরকে ডমিনেট করছে। সো আসলে ব্যাপারগুলোকে কীভাবে, মানে আমরা আসলে কোন জায়গাটাতে আপনার গাইডলাইনটা নিতে পারি আর কি? ডিরেক্টর ইজ অল ইন অল, ক্যাপ্টেন অফ দ্য শিপ, এরকম টাইপের, তাহলে ভালো কিছু আশা করা যায়। এখন অনেক বাইন্ডিংস থাকে, যে ফিল্মটা করবে, নাটকটা করবে, সেটাকে ব্যবসা সফল করতে হবে, ওখানে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, সেটাও ফুলফিল করতে হবে। এই এত অবস্ট্রাগলের মধ্যে আসলে যা আউটপুট দাঁড়ায়, ওইটাই আর কি হয়। একজন ডিরেক্টরের সেই প্রপার ইটা হয় না, যে না আমি যেটা চাচ্ছি সেটা ফুলফিল করব, অনেক সময় হয় না। সেক্ষেত্রে ওই যে বেঁধে দেওয়া নিয়ম মাফিকই কিছু কাজ করতে হয় আসলে বর্তমানে। তাহলে এই যে পজিশন লাইক ক্রিয়েটিভ ডিরেক্টর জি অর ক্রিয়েটিভ হেড, জি, তাহলে এই ক্রিয়েটিভ হেডরা আসলে কি করছে? আমি যতটুকু দেখি, গত 25-30 বছরে বাংলাদেশে কোনো ভালো গান হয়নি, না। গত 30 বছরে কোনো ভালো টিভিসি হয়নি, না। তাহলে এই ক্রিয়েটিভ হেডরা বা ক্রিয়েটিভ ডিরেক্টররা কোন জায়গাটায় আসলে ইনপুট দিচ্ছে? একদম যে ভালো কাজ হচ্ছে না তা না, ভালো কাজ হচ্ছে, কিন্তু সেটা পরিমাণ খুবই কম। হ্যাঁ, বাট আমরা তো ইন্টারন্যাশনালি কোনো জায়গায় পৌঁছাতে পারি নাই। তাহলে আমাদের এই ভালো কাজগুলো আসলে কার জন্য হচ্ছে, কোথায় হচ্ছে আসলে, যদি এই স্টোরিটা একটু বলতেন আমাদেরকে। দেখেন, 2020 সালের শুরুতে, মানে মার্চ মাসেই তো আসলে লকডাউন শুরু হলো বিশ্বব্যাপী। তখন দেখা গেছে যে 2-4টা ছবি হলো, তো সেগুলো মানুষ আসলে খুব রিসিভ করলো। কারণ দেখা গেছে ওই সময় 2টা বছর বিনোদনের খুব ঘাটতি ছিল। সে সময় মানুষ প্রচুর হলে গিয়ে দেখেছে এবং ছবিগুলো কিন্তু বাম্পার হিট হয়েছে, সুপার টুপার হিট হয়েছে। সেখানে ফিল্মের মান টান কি হয়েছে ওইটা কিন্তু জাজমেন্টটা কেউ যায় নাই। মানুষ আসলে ভালো কিছু দেখতে চায়, মানুষের বিনোদনের হতে চায়, বিনোদনের খোরাক আছে আসলে। তো সেক্ষেত্রে ভালো কিছু হলে, কোয়ালিটিফুল কিছু হলে অবশ্যই মানুষ সেটা রিসিভ করবে। যেখান থেকে শিক্ষণীয় আছে, মানুষকে কাঁদায়, হাসায়, বিনোদন দেয়, পরিপূর্ণ বিনোদন দেয়, সেগুলো অবশ্যই মানুষ রিসিভ করবে আসলে, আমি মনে করি যেটা। তাহলে আমাদের এই কন্টেন্টের জায়গায় যে গ্যাপটা, লাইক অনেক ইউনিভার্সিটি এখন বাংলাদেশে প্রচুর জায়গায় জার্নালিজম পড়ানো হচ্ছে, মাসকম পড়ানো হচ্ছে, তাই না? জি। এবং বলবো না যে ইনস্টিটিউট নেই, কিছু কিছু ইনস্টিটিউট তো তৈরিও হয়েছে, তাই না? তো এই জায়গাগুলো থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো লোকের কিন্তু খুব অভাব। জি।
আপনি এই ব্যাপারটাকে কিভাবে অ্যাড্রেস করেন? না, এখন আমি একমত। আমি সবসময় নতুনদের সাথে, তারুণ্যের সাথে। আমি মনে করি ইয়ং জেনারেশন অনেক ভালো কাজ করে, তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। এখন তো অনেক ইনস্টিটিউট হয়েছে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজের উপর অনার্স মাস্টার্স কোর্স আছে আর কি। তো তারা শিখে আসছে, ভালো করতেছে, বিভিন্ন ডিরেক্টরে অ্যাসিস্ট করতেছে। আমি আশাবাদী যে আমাদের সামনে নাটক, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে অনেক ভালো কিছু হবে। আমি খুবই আশাবাদী। সবাই ওয়েব সিরিজ করছে, সবাই নাটক করছে, সবাই হয়তো ফিল্মও বানাচ্ছে, কিন্তু এই ওটিটি কি সবগুলোর ক্যারেক্টার একরকম হবে? আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই কারণেই কিন্তু টেলিভিশন গ্রো করলো না, ইন্ডাস্ট্রিটা গ্রো করলো না। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন যখন নিউজ চ্যানেলগুলো আসলো, লোকজন কিন্তু লুফে নিল। তো এই যে স্পেশালাইজড টেলিভিশন নাকি স্পেশালাইজড ওটিটি, আসলে আপনি কোন দিকে যাবেন? ওটিটির ক্ষেত্রে আমি মনে করি যে ক্লাসিফিকেশন থাকা উচিত। মানে আজকাল ওটিটি বলতে আমরা কি বুঝি, বিভিন্ন ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম বিভিন্ন রকমের হয়, সেগুলো পে করে দেখতে হয়। তা আমি মনে করি ওটিটির ক্ষেত্রেও এরকম একটা ওটিটি প্ল্যাটফর্ম দরকার, সেখানে বিভিন্ন রকমের মানুষের চাহিদা অনুযায়ী কন্টেন্ট থাকবে। আপনার জায়গা থেকে ওটিটির জন্য গাইডলাইনটা কি হবে? ওটিটি তো এখন বর্তমান সময়ে খুবই বাংলাদেশ সহ বিশ্বে সব জায়গায় একটা জনপ্রিয় মাধ্যম, ওভার দ্য টপ। অনেক ওটিটি প্ল্যাটফর্ম হোক, কম্পিটিশন হোক, কন্টেন্টের ভেরিয়েশন হোক, দর্শকরা রিসিভ করুক, এটাই আমার চাহিদা। মানে এটাই আমার এক্সপেকটেশন যে ভালো হবে, কম্পিটিশনের মাধ্যমে ভালো প্রোডাক্ট হবে, প্রোগ্রাম হবে, ফিল্ম হবে, নাটক হবে। ওটিটির মার্কেটটা গ্রো করার জন্য আমাদের নতুন মার্কেট খোঁজার দরকার। অবশ্যই। আমাদের দেখেন, আমাদের যখন শুরু হয় আমাদের দেশে মিডিয়ার যাত্রা, একটা মাত্র চ্যানেল ছিল, আজকে 40-এর কাছাকাছি। তার মানে বোঝা যাচ্ছে আমাদের চাহিদা ডে বাই ডে বাড়তেছে। তো ওটিটিও 2-4টার মধ্যে না থেকে এটাও ওটিটির প্ল্যাটফর্মের পরিমাণও বাড়ানো উচিত। কিন্তু আমরা তো শিল্পী পাচ্ছি না, আমরা টেকনিশিয়ান পাচ্ছি না, তাহলে এতগুলো ওটিটি কিভাবে চালাবো? সেইগুলি কিছু স্বল্পতা, কিছু তো লিমিটেশন আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তার মধ্যে থেকেই কাজ করতে হবে, কি তৈরি করতে হবে। আমাদেরকে যারা সিনিয়র আছে তাদের দায়িত্ব অনেক বেড়ে যাবে, তারাই নতুনদেরকে সুযোগ দিবে, তাদেরকে নিজের মতো করে গড়ে নিবে। তাহলেই আসলে আমি মনে করি সামনে এই ক্রাইসিসটা ওভারকাম হবে। যদি বলা হয় যে আপনি এনিগমা মাল্টিমিডিয়ার জন্য কিছু বলেন, তাহলে আপনি কি বলবেন? এনিগমা মাল্টিমিডিয়া নামটা ইউনিক এবং একটু ডিফারেন্ট। এটা নামটাও যেমন একটু কঠিন, এটার অর্থটাও একটু তাৎপর্যপূর্ণ। রহস্য মানেই তো একটা মিস্টিরিয়াস ব্যাপার, সবার মধ্যে কৌতূহল কাজ করে। তা আমি আশা করব, আমি যেহেতু এখানে যুক্ত হয়েছি, ইনশাল্লাহ আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আমি ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ইউনিক কিছু আইডিয়া এবং সেটা ইমপ্লিমেন্ট যাতে করা যায় সেরকম কিছু করার চেষ্টা করব। আপনার পক্ষ থেকে আমাদের জন্য কি সাজেশন? সবাই আসলে একটা ফ্যামিলি মেম্বার। দেখেন, আমরা সবাই দিন শেষে কলিগ। আমরা ফ্যামিলিতে যতটুকু সময় না দিই তার চেয়ে বেশি সময় আমরা অফিসে অবস্থান করি। সো আমরা সবাই যদি একটা নিজেদেরকে পরিবার ভাবি, পরিবারের সদস্য ভাবি, এখানে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে, মান অভিমান হতে পারে কাজের ক্ষেত্রে। আমরা কিন্তু পার্সোনালি যদি নেই তাহলে কিন্তু কাজের পরিবেশটা থাকবে না। তো আমরা সবাই মিলেমিশে টিমওয়ার্ক অনুযায়ী কাজ করব, আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। এখানে কারোর সাথে যদি কোনো কিছু নিয়ে অবজেকশন লাগে বা কোনো কিছু হয়, সেটা পার্সোনালি যাতে কেউ না নেয়, কারণ আমরা কাজের জন্যই একে অন্যকে বিভিন্ন কথা বলতে পারি। তো পার্সোনালি না নিয়ে সবাই দিন শেষে আমরা একটা পরিবার, এবং পরিবারের সদস্য এক একজন, প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন এখানে যে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, সে আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সে যদি টাইমলি তার কাজটা না করে, অনেক হ্যাম্পার হবে। তো প্রত্যেকটা পার্সন এখানে ইম্পর্টেন্ট, কাউকেই নিচু বা হেয় করার কিছু নাই। সবাই আমরা একত্রে মিলেমিশে কাজ করব, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনাকেও ধন্যবাদ। আশা করি তানভীরের যেই শেষের কথাটুকু, আমি পুরোটাই একমত তানভীরের সাথে, যে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, একটা ভালো টিম হতে পারি, টেলিভিশন মিডিয়া বা আমরা ফিল্ম মিডিয়া বা আমাদের এই মিডিয়ায় যেই স্টাফস, যেই কর্মকর্তা কর্মচারী যারাই কাজ করে না কেন, তাদের সবার মধ্যে আসলে টিম স্পিরিটটা খুব ইম্পর্টেন্ট। সবাই যদি একটা টিম হয়ে কাজ করতে পারে, অবশ্যই সেই টিমটা ভালো করবে, সেই টিমটার প্রোডাকশনটা ভালো হবে, সেই টিমটার চিন্তাভাবনা ভালো হবে। সো আমরা আশা করব যে এনিগমা মাল্টিমিডিয়া একটা সুন্দর টিম তৈরি করবে, যে এই টিমটাতে পরবর্তী সময়ে এখান থেকেও ভালো ভালো অনুষ্ঠান দেখানো সম্ভব হবে, এখান থেকেও দর্শকদের চাহিদা ফুলফিল করা সম্ভব হবে। তানভীর, আপনাকে ধন্যবাদ আপনার সময়ের জন্য। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি পরের পর্বে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনিগমা টিভির সাথেই থাকবেন।